যুগের পরিবর্তন হয়েছে, পরিবর্তিত হয়ে চলেছে সময়, পাল্টে গেছে শিক্ষা সংস্কৃতি, পাল্টে গেছে মানুষের আচার আচরণবিধি, শিক্ষিত হয়েছে সমাজ, বেড়েছে আধুনিকতা, হয়েছে নারী পুরুষের সমান অধিকার। এসবের মাঝেও এখনো কিছু কিছু মানসিকতা সভ্যতা মলিন হয়ে আছে এখনো। পরিবর্তন হলেও কিছু কিছু এলাকা বা পরিবারের পরিবর্তন হয়নি। ঠিক এমন একটা ঘটনা নিয়ে শুরু করব আমার একটা ছোট গল্প। তার আগে একটা ঘটনা বলি। 2019 সালের আগস্ট মাস, কবিতা নার্সিং হোমে আমার আয়ানের জন্ম। আমি বসে আছি বাইরে, একটা লোক এসে আমার পাশে বসলো। কথাবার্তায় বোঝা গেল আর্মিতে কর্মরত। ফোন করলো তার বন্ধুকে, বলল, জানিস, অবশ্য যাকে ফোন করছিল তার নাম আমার মনে নেই। জানিস, তোর বৌদি ছেলে জন্ম দিয়েছে, আশা পূরণ হয়েছে আমাদের, মেয়ে হয়নি। এই শেষ কথাটা শুনে আর ওর কাছে বসতে ইচ্ছা করলো না আমার। ঠিক সেদিন বাড়ি ফিরে লিখে ফেলি এই গল্প। গল্পের নাম কন্যা, কলমে ও কণ্ঠস্বর ইমতিয়াজ হোসেন। সৈকত ডাব্লিউবিপি চাকরি করলেও কি হবে, পড়াশোনায় একদমই ভালো ছিল না। স্কুল জীবনের পরীক্ষায় সবসময় টেনে টেনেই পাশ করত। আজ সে চাকরি করছে, 4 বছর হলো। বিয়ে করেছে পাশের গ্রামের তহিদাকে। তহিদা একই সঙ্গে একই ক্লাসে সৌগতের সাথেই পড়তো। তহিদা বরাবরের মতোই ছাত্রী হিসেবে গুণী ছিল। সৈকত ছুটিতে বাড়ি এসে বাইক নিয়ে রাস্তার এক পাশে দাঁড়ালো। ওই দিক দিয়ে যাচ্ছিল তহিদার মা রুবিনা। শৌকতকে দেখে থমকে গেল। সুপুরুষ, ফর্সা, লম্বা। মনে মনে ভাবতে লাগলো তহিদার সাথে ভালো মানাবে। আস্তে আস্তে এগিয়ে এলো শৌকতের কাছে। ফোন করা শেষ হলে রুবিনা বলল, তোমার নাম কি বাপ? আমি আমি শৌকত। কোথায় বাড়ি? জি, আমার বাড়ি গোসাইডোবে। কি করো তুমি বাবা? আমি আমি পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করি। বিয়ে হয়েছে তোমার? শৌকত একটু লজ্জামুখ করে বলল, না, এখনো বিয়ে করিনি। দুদিন পরেই ঠিকানা নিয়ে শৌকতদের বাড়িতে হাজির হলো রুবিনা বিবি। বাড়ির কাছেই দরজায় টোকা দিয়ে খুলতেই শৌকতের মা দরজা খুলল। রুবিনা বলল, আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অগত্যার কি করা? শৌকতের মা আনোয়ারা বেগম বাড়ির ভিতর আসতে বললেন। তারপর বসতে দিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন। শৌকত খালি গায়ে বসেছিল। দৌড়ে গিয়ে একটা জামা গায়ে জড়িয়ে দোতলায় উঠে গেল। রুবিনা নিজের মেয়ের বর্ণনা দিতে শুরু করেছে। মেয়ে খুব লক্ষ্মী, আমার বাড়ির সব কাজ জানে, উচ্চ মাধ্যমিকেও ভালো নম্বর পেয়েছে আমার মেয়ে। একদিন আনোয়ারা বেগমও রুবিনার বাড়ি এলো হবু বৌমাকে দেখতে। সঙ্গে নিয়ে এসেছে শৌকতকেও। রুবিনা বিবির তখন ভীষণ তোড়জোড়। ভেবে পাচ্ছিল না কোথায় বসতে দিবে, কিভাবে বসতে দেবে। জলখাবার খাওয়া শেষ হয়ে গেলে পরে রুবিনা তার মেয়েকে নিয়ে এলো। শৌকত তখন হবু বউকে দেখার জন্য আকুল। সালোয়ার কামিজ পরে, মাথায় ওড়না দিয়ে, মাথা নিচু করে তহিদা এলো তার মায়ের সঙ্গে। আনোয়ারা বেগম আর শৌকতের মাঝামাঝি করে সামনের একটা চেয়ারে বসিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকলো রুবিনা বিবি। আনোয়ারা বেগম মুখ তুলতে বলল। তহিদা মুখ তুলতে চাইল না লজ্জায়। রুবিনা বিবি তখন বলল, মুখটা তোল মা। আনোয়ারা বেগম নিজেই তহিদার চিবুকে হাত দিয়ে মুখটা তুলল। শৌকত তখনই চিনতে পেরেছে, এ তো তহিদা। পড়াশোনাতে সবসময় ভালো ছিল, এ তো আমার থেকেও পড়াশোনাতে ভালো, মনে মনে বলল শৌকত। বাড়ি ফেরার আগে মাত্র 500 টাকা হাতে দিল তহিদার।
তহিদাকে দেখার পর আনোয়ারার মনটা ভালো ছিল না। হয়তো তহিদা দেখতে শ্যামবর্ণ বলে, কিন্তু এদিকে শৌকত বিয়ে করতে রাজি। আনোয়ারা বেগম বোঝালো, তুই ফর্সা ছেলে আর ও শ্যামলা, তুই কালো হলে আমি মেনে নিতাম। শৌকত বলল, কিন্তু ও যে পড়াশোনাতে অনেক ভালো। পড়াশোনা নিয়ে কি করব শুনি? রাঁধতে হবে তো সেই ভাত তরকারি। তবুও মা, বাচ্চা হলে তাকে মানুষ করতে তো পড়াশোনা দরকার। সে আমি তোর জন্য আরো ভালো মেয়ে দেখবো, ফর্সা মেয়ে দেখবো, পড়াশোনা করে সেরকম মেয়েও দেখবো। কিন্তু শেষ পর্যন্ত আনোয়ারা বেগম ছেলের মতে মত দিল। তবে ছেলেকে বলে দিয়েছে, তোদের সংসারে কিছু হলে আমি দায়ী থাকবো না। বিয়ে হলো, ঘর সাজানো হলো। বিয়ের পর দিন শ্বশুরবাড়ি এসে 8 দিন অষ্টমঙ্গলা সারল শৌকত। জামাই আদর বলে কথা, খাওয়া দাওয়ার কোনো খামতি নেই, সম্মান অনেক, তাও আবার জামাই যে চাকরি করে। তহিদাও ভীষণ খুশি, নিজের চেয়েও সুন্দর জামাই পেয়েছে বলে। শৌকতের সাথে তহিদার প্রেমও জমে উঠল চরম। শাশুড়ির সাথে সৈকতের সম্পর্ক গড়ে উঠল মা ছেলের মতো। কিন্তু সব ভালোবাসা আর আদর শেষ হলো সেদিন, যেদিন তহিদা এক কন্যা সন্তানের জন্ম দিল হাসপাতালে। হাসপাতালেই আনোয়ারা বেগম সবার সামনেই কথা শুনিয়েছিল তহিদা আর তার মাকে। হতচ্ছাড়ি, অপয়া, এতদিন ভালো ভালো খাবার খাওয়ালাম, যত্ন নিলাম নাতির মুখ দেখবো বলে, আর শেষে তুই মেয়ে জন্ম দিলি? মরলি না কেন তুই আর তোর এই মেয়ে? আনোয়ারার কথা শুনে হাসপাতালের আরো সবাই অবাক হয়ে গিয়েছিল। একজন তো বলেই ফেলল, আপনি কেমন মানুষ গো? মেয়ে হয়েছে বলে সে কি মানুষ নয়? আনোয়ারা পাল্টা জবাব দেয়, আপনি কে হে? আমার সংসারের নাক গলাতে এসেছেন? জানতো আপনি আপনার কাজ করুন। রুবিনা মুখ ফুটে জোর গলায় কিছু বলতেও পারছেন তখন। তহিদা নিজের মেয়ে হলেও সে এখন একজনের বাড়ির বউ। বাধ্য হয়ে শুনতে হচ্ছে আনোয়ারা বেগমের গুলির বেগের মতো বের হওয়া কথাগুলো। তহিদা এখন নিজের মায়ের বাড়িতে। নিয়ম অনুযায়ী 3 মাস মায়ের বাড়িতে থাকতে হবে। শৌকত 2 দিনের ছুটি নিয়ে এসেছে নিজের মেয়েকে দেখবে বলে। শ্বশুর বাড়ি ঢুকে শৌকত খাবার খায়নি ঠিক মতো, তহিদার সাথেও কথা বলেনি ঠিক করে। নিজের মেয়েকে তাকিয়ে দেখেছে শুধু, তাও আবার চোখ রাঙিয়ে। কোলে তুলে আদর করেনি। বিকেলে আর থাকেনি, সে বাড়ি ফিরে গেছে। তহিদা কষ্ট পেয়েছিল শৌকত যখন মুখ ভার করে চলে যায়, ভালো করে কথা না বলে। শাশুড়ি হাজার কটু কথা শোনালেও যতটা না কষ্ট পেয়েছিল স্বামীর এমন আচরণে, তার চেয়েও 1.5 গুণ বেশি কষ্ট পেয়েছে আজ শিরিন। ওর নিজের মেয়ে, তবুও এভাবে চলে গেল। কোলে তোলা তো দূরেই থাক, মেয়ের দিকে ভালো করে তাকালো না পর্যন্ত। 3 মাস পার হয়ে গেছে, তবুও আনোয়ারা বেগম বৌমার নাতনিকে আনার নাম করে না। 3 মাসের মধ্যে দেখতে এসেছিল মাত্র 2 বার, তাও আবার হাজার কথা শুনিয়ে চলে গেছে। শৌকতও ফোন করে না। তহিদা নিজে থেকে ফোন করলে তবে ফোনে কথা বলে, তবে বেশিক্ষণ নয়, হলে 1 মিনিট বা 2 মিনিটের মতো। এই বলে কেটে দেয় যে ডিউটি আছে, ব্যস্ত আছি বলে ফোনটা কেটে দেয়। তহিদা বুঝতে পারে সে তাদের মেয়ে শিরিনকে এই পৃথিবীতে এনেছে, আর এটাই তার সবচেয়ে বড় অপরাধ। কিন্তু তার তো কিছু করার ছিল না। ধর্ম মতে শিরিন আল্লাহর দান, বিজ্ঞান মতে শৌকতের এক্সের ফল। তার তো কোনো দেশ নেই, কেন সে কন্যা সন্তান জন্ম যার অপরাধ গ্রহণ করবে? সে তো তার গর্ভে ধরেছে মাত্র। শিরিনকে ফেলে দেবে কি করে? শিরিনের সাথে যে তার নারীর টান। শিরিনের আব্বা আর দাদি যতই ঘৃণা করুক, তো এটা পারবে না, তিনি যে জন্মদাত্রী মা। 3 মাস হয়ে গেল,
কিন্তু কোনো খোঁজ খবর নেই দেখে রুবিনা ফোনে কোনো কথা না বলেই সোজাসুজি তহিদার শ্বশুরবাড়ি চলে গেল দুজন নেতাকে সঙ্গে নিয়ে। আনোয়ারা বেগম রাজি হলেন তহিদা শিরিনকে নিজের বাড়িতে নিয়ে আসার জন্য। 4টে লোক নিয়ে গিয়ে তহিদা আর শিরিনকে নিয়ে আসা হলো নিজের বাড়ি। এদিকে মায়ের ভয়ে মায়ের কথা মতো শৌকত নিজের স্ত্রীর সাথে ভালো করে কথা বলতে পারে না। মেয়ের নাম নিলে তো বিজয় চটে যায় ছেলের উপর। শিরিন ধীরে ধীরে বড় হতে থাকে। তত অত্যাচার বাড়ে তহিদার উপর। কাপড় কাচা থেকে বাসন মাজা, ঘর পরিষ্কার করা, সব কাজই করতে হয় তহিদাকে। তবুও অনেক কটু কথা শুনতে হয়। শিরিন যখন হামাগুড়ি দিতে শেখে, হামাগুড়ি দিয়ে টুকটুক করে এসে আনোয়ারার কোলে উঠতে যায়, তখন আনোয়ারা হুট হুট যা, এখান থেকে চলে যা, সর, এসব বলেই তাড়িয়ে দেয়। তহিদা কাজে ব্যস্ত। শিরিন ঘুম থেকে উঠে পড়লে কোলে তুলে আদর করার চেষ্টাও করতো না আনোয়ারা। শিরিনের কথা বলা, হাঁটা শেখার পর কোনো ছেলের যদি কিছু খাওয়া দেখে ওর দাদি এ চাইতো, তখন আনোয়ারা বলতো, তুই অপয়া, বংশের কুলক্ষণা, ওরা ছেলে, ওদের দেখে তোরও তো খাবার লোভ কিসের? শিরিন তখন কাঁদতে কাঁদতে ওর মায়ের কাছে চলে যেত। তহিদা সান্ত্বনা দিত, কাঁদিস না মা, তোর নানির বাড়ি গিয়ে তোকে কিনে দেবো। 2টো ঈদ পার করে এবারের ঈদে 5 দিনের ছুটি পেয়েছে শৌকত। বাড়ি ফিরেছে। স্ত্রী, মেয়ে, মা আর বোনদের জন্য কাপড় কিনে এনেছে। রাত্রে শিরিন যখন ঘুমিয়ে পড়ল, তহিদা শৌকতের বুকে মাথা রাখলো। শিরিনের আব্বা, তুমি আর তোমার মা শিরিনকে সহ্য করতে পারো না কেন? কি বললি তুই? সহ্য করতে পারি না? তাহলে তোদের মা মেয়েকে আমি পুষছি কি করে? তোর এই শিরিন তো আমার অন্য টাকা ধ্বংস করে একদিন পরের বাড়ি চলে যাবে। আমার সম্পত্তি দেখবে কে? কেন আবার বাচ্চা নেব? আর না হলে আমাদের জামাই আমাদের সম্পত্তি দেখবে। বাচ্চা নেব, আবার বেটি পয়দা করবি? আমি চাই না। ওগো, তুমি এমন কথা কেন বলছো? আমিও তো মেয়ে, তোমার মা বোন এরাও তো মেয়ে। তাহলে শিরিন দোষ করলো কোথায়? শাস্তি দিলে তোমার মা আর বোনদেরকেও দাও। শৌকত তখন রেগে আগুন, কি বললি তুই? তোর মেয়ের সাথে আমার বোনদের তুলনা করছিস? পরের দিন তহিদা তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। আর যাবে না সেখানে কোনোদিন। শৌকত নিতে এসেছিল, তহিদা যেতে চায়নি। কেন যাবে সে? যে বাড়িতে মা মেয়ের সম্মান নেই, যে বাবা তার মেয়েকে পছন্দ করে না, ভালোবাসে না। কিন্তু এভাবে আর কতদিন? লোকে ছিছি করবে, মুখে মুখে আলোচনা করবে এইসব নিয়ে। সৈকত ও তহিদা দুজনের এলাকার লোকজন নিয়ে আলোচনা সভা বসলো। তহিদা 2টো অভিযোগ তুলে ধরলো সবার সামনে। প্রথম অভিযোগ, দেখতে শ্যামলা হওয়ায় শাশুড়ি বারবার বলতো, তোর ভাগ্য ভালো, ফর্সা লম্বা চাকরিজীবী স্বামী পেয়েছিস। আমার তো ইচ্ছা ছিল না। তোর থেকে সুন্দর ফর্সা শিক্ষিতা হাজার হাজার মেয়ে আমার ছেলের কপালে যুক্ত। দ্বিতীয় অভিযোগ, মেয়ে জন্ম দেওয়া। গর্ভে শিরিনকে ধরা নাকি সবচেয়ে বড় অপরাধ। ছেলে হলে বংশ বাড়বে, পণ পাওয়া যাবে, মেয়ে হলে পড়াশোনা করিয়ে টাকা খরচ করে পরের বাড়ি পাঠাতে হবে। কিন্তু আপনারাই বলুন, আমার স্বামী তো চাকরি করে, আমিও চাকরির যোগ্য, অভাব নেই আমাদের। তাহলে আমাদের মেয়ে হলে আমাদের সমস্যা কোথায়? মেয়ে হয়েও সে বড় হয়ে যদি চাকরি করে, সে তো আমাদেরও হয়ে থাকতে পারে। সব শুনে গ্রামের প্রধান এবার প্রশ্ন ছুড়ল আনোয়ারার দিকে, পুত্র না হয়ে কন্যা হয়েছে, এতে কিসের অসুবিধা তোমার? আনোয়ারা বলল, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো আমার নাতনিকে খুব ভালোবাসি। তহিদা বলল, না প্রধান চাচা না, আমার শাশুড়ি মিথ্যা কথা বলছে। আনোয়ারা বেগম সাহসী চোখ করে বলল, মিথ্যা কথা কেন বলবো? আল্লাহ সব দেখছেন। আমার 3 মেয়ে আর শৌকত একটা ছেলে। আমি চেয়েছিলাম একটা পুত্র হোক, বাড়িতে থাকবে, বংশ বাড়বে, এর বেশি কিছুই না। আর আমার নামে যারা বদনাম করছে, নাতনিকে ভালোবাসি না বলছে, তারা আমাদের সংসারের সুখ সহ্য করতে পারছে না। শৌকতের কাছে জানতে চাওয়া হয়,
শৌকতও নিজের মায়ের মতো মিথ্যা কথা বলতে শুরু করছিল। কিন্তু তহিদার ভাই কিংবা যারা চাচা, তারা শৌকতকে ধমক দিল, এমন ভাব দেখালো যেন পরে দেখা হলেই মেরে ফেলবে। তখন শৌকত ভয়ে ভয়ে বলল, আমার মা চেয়েছিল বেটা হবে, মেয়ে হলে নাকি ভীষণ জ্বালা, কোলে পিঠে মানুষ করে পরের বাড়ি পাঠাতে হবে, মেয়ের পেছনে যত টাকা খরচ করবি সব জলে চলে যাবে, আর ছেলে হলে খরচের টাকা আবার ফিরে পাবি, বিয়ে দিলে টাকা গহনা আরো কত কি পাবি, মেয়ে মানে আমার মায়ের কাছে বোঝা। তাই শৌকত, তোকে বলছি শোন, খবরদার যেন তোর বউ কন্যা সন্তানের জন্ম না দেয়, জন্ম দিলেই মেরে ফেলবি। বিচারে যারা যারা ছিল সবাই অবাক, সবার চোখ ঘুরছে তখন আনোয়ারের দিকে। শিরিনকে শেষে ডাকা হলো, ছোট বাচ্চা, তাকে সবাই সাহস দিল কথা বলার জন্য। বলল, কোনো ভয় নেই তোমার, আমরা সবাই আছি, একটা সত্যি কথা বলবে তো? শিরিন বলল, কি? তোমার দাদি তোমাকে ভালোবাসে? শিরিন এদিক ওদিক তাকিয়ে সবার দিকে তাকিয়ে বলল, না, আমাকে খুব বকে, আর মা যখন থাকে না আমাকে লুকিয়ে লুকিয়ে মারে। আনোয়ারাকে সবাই ধিক্কার জানাতে শুরু করলো বাচ্চা মেয়েটির কথা শোনার পর। একটা নারী কিভাবে আরেকটা নারীকে ঘৃণা করতে পারে? তুমিও একটা নারী, তোমার উচিত অন্য আর একটা নারীকে সম্মান করা, তা না করে তুমি তার উল্টোটা করছো। নারী মানেই অনেকগুলি সম্মানীয় সম্পর্ক, মা, মাসি, দিদা, বোন, এসব হলো এক অপরূপ আদর মাখা সম্পর্ক, আর তুমি নারী হয়ে সেটার অপমান করছো, এটা শাস্তি তোমাকে পেতেই হবে। প্রধান নির্দেশ দিল, তহিদা, তুমি এই ছড়ি নিয়ে তোমার শাশুড়িকে 100 ঘা দাও, আর তার সাথে তাল মেলানোর জন্য তোমার স্বামীকে 50 ঘা। তহিদা পারল না, হা হা করে কেঁদে উঠল, ক্ষমা করে দিন ওদের, ওরা আমার শাশুড়ি মানে মায়ের মতো, আর ও তো আমার স্বামী। প্রধান শেষে আদেশ দিলেন, এবার থেকে যেন শিরিনের ওপর আর কোনো অত্যাচার না হয়, যদি জানতে পারি অত্যাচার হচ্ছে তাহলে আইনি শাস্তির ব্যবস্থা করা হবে। সেদিনের পর থেকে মা আর ছেলে মিলে শিরিনকে অত্যাচার করা থেকে বিরত থাকলো। ভয়ে তহিদাকে কোনো কটু কথা বলার সাহস পেত না, তবে মনে মনে মা ছেলে দুজনে মিলে ফুসত শিরিনের দিকে তাকিয়ে। আল্লাহর কি লীলা দেখুন, একদিন সদর গেটের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে 2 পা ভাঙলো আনোয়ারা বেগম। ডাক্তার বলেছে 6 মাস হাঁটতে পারবে না, সেবা যত্ন করতে হবে ভালো করে। কেউ এগিয়ে আসেনি আনোয়ারার সেবা করার জন্য, আসবেই বা কে, পরে কেন আসবে? সেই শিরিন আর শিরিনের মা তহিদা দুজনেই আনোয়ারার সেবা যত্ন করতে শুরু করলো। শিরিনের মা যখন আনোয়ারা বেগমের সেবা যত্ন করে, শিরিন তার দাদির কাছে এসে বসে আর বলে, দাদি, তুমি দুঃখ করো না, আমি তো আছি, দেখবে তোমাকে তাড়াতাড়ি সারিয়ে তুলব। আনোয়ারা বেগমের চোখ দিয়ে পানি ঝরে যখন শিরিন এরকম কথা বলে। আনোয়ারা মনে মনে বলে, হায় রে, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, যাকে এতদিন মেরেছি, সহ্য করতে পারিনি, অপমান করেছি, অপয়া বলেছি, সেই পুচকে মেয়েটাই আজ কত আদর করে আমাকে এইসব কথা বলছে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার যে দোজখেও জায়গা হবে না। শিরিন দাদির গলা জড়িয়ে ধরল আর বলল, দাদি, তোমার গালে একটা চুমু খাবো? আনোয়ারা বিবি কিছু বলল না। শিরিন টুকুস করে দাদির গালে একটা চুমু খেল। এখনো এই শিক্ষিত সমাজে এমনটাই ঘটে, কোনো কিছু হলে নারীর উপর দোষ চাপিয়ে দেওয়া হয়, অপয়া, অলক্ষী, এইসব। কিন্তু নারী কোনো অপয়া নয়, নারী হলো লক্ষ্মী, নারী হলো ঘরের সৌন্দর্য। যে বাড়িতে কন্যা নেই সে বাড়ি শুকনো পাতার মতো। নারী হলো সেই প্রদীপ, যা না থাকলে ঘরের অন্ধকার কাটে না। নারী মানে হলো এমন এক মায়া যা মোমের মতো নরম, কাটা খায় মলমের মতো। খাতায়, ফেসবুকে, মুখে মেয়েদের সম্মান মর্যাদা নিয়ে আমরা অনেক কথা বলি,
কিন্তু বাস্তবে আমরা অতটাও কি নারীদের প্রকৃত সম্মান মর্যাদা দিতে পারি?